তো এখন আপনি যখন ড্রাগসটা নিচ্ছেন অ্যান্ড ইউ আর বিং প্রেগনেন্ট, আপনার বাচ্চাও কিন্তু থ্রু দ্য প্লাসেন্টা হি অর শি ইজ গেটিং দ্য সেম ড্রাগস। যারা বাংলাদেশে মানে ড্রাগস শুরু করে তাদের একটা সিগনিফিক্যান্ট পোর্শন থাকে কিউরিয়াস, আউট অফ কিউরিয়াসিটি তারা শুরু করে, কিছুটা করে পিয়ার প্রেশার। তো আমরা দেখি যে ক্লাসের ফাঁকে ফাঁকে লোকজন বলে যে একটু বাথরুমে যাবে, ইয়ে করে আমরা বুঝি যে তারা স্মোক করতে যায়। তো তিনটা জিনিসকে আসলে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইটস এ স্ট্র্যাটেজি, কারণ হচ্ছে আপনি যদি অ্যালকোহল প্রতিদিন যদি ভডকা বা হুইস্কি যদি হাই কনসেন্ট্রেশন অ্যালকোহল থাকে এগুলো যদি প্রতিদিন কেউ 1 বোতল করে খায়, আপনি যদি খুব হেভিলি ইন্টু যদি ড্রাগস কেউ থাকে তার অনেক ধরনের ডিট্রিমেন্টাল এফেক্ট মানে ক্ষতিকর দিক থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তাদের সেক্সুয়াল সাইড এফেক্ট হতে পারে। রেসপন্সিবিলিটি তারই আসবে যে রেসপন্সিবল। আমরা এটা কখনোই বলবো না যে একটা মাদকাসক্ত রোগী মানে তার পূর্ণাঙ্গ চিকিৎসার আগে মানে বিয়ে করা উচিত না। আচ্ছা ভাই, হোয়াট আর দ্য 3 মেজর স্টেপস গভর্নমেন্টের নেওয়া উচিত যেটাতে অ্যাটলিস্ট 60 to 70% আমাদের দেশে ড্রাগ অ্যাডিকশন কমে যাবে? যদি খুব প্রিসাইসলি বলতে হয় যে একদম সুনির্দিষ্টভাবে, তো তিনটা জিনিসকে আসলে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে সাপ্লাই রিডাকশন, যে মাদকের যে মানে পাচারটাকে প্রিভেন্ট করে, এটা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিসের কাজ। ওরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের রেড দেয়, সিজ করে, এগুলি একটা মানে গভর্নমেন্টের যে মনিটরিংটা বাড়া দেওয়া। সেকেন্ড হচ্ছে যে ডিম্যান্ড রিডাকশন, যে মানুষজন যেই পরিমাণ খাচ্ছে তাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি টেপার অফ করে নিয়ে আসে, যে আস্তে আস্তে কমায় একটা সার্টেন পয়েন্টে বন্ধ করে দেওয়া যদি ভর্তি না হয়ে থাকে। আর থার্ড হচ্ছে হার্ম রিডাকশন, কারো কারো মাদকাসক্তির ঝুঁকির কারণে তাদের পরিবার ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং তারা দে ডোন্ট হ্যাভ দ্য মানে দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান টু কুইট এনি টাইম সুন। ওই ক্ষেত্রে তাদেরকে যে যেমন একজন ইঞ্জেকশন দিয়ে নিডল নিচ্ছে, মানে নিডল ইঞ্জেকশন দিয়ে ইয়ে নিচ্ছে, ড্রাগস নিচ্ছে, তো নিডলটা এক্সচেঞ্জ করা। এখন একটা যদি ইউজ নিডল যদি দুজন শেয়ার করে, মাদকের প্রভাবে যত ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে, যে HIV, হেপাটাইটিস সি, এই ভাইরাসগুলি ছড়িয়ে যাবে। এখন একজন মাদকাসক্ত যদি আরেকজন মাদকাসক্ত রোগীর নিডল মানে ইউজ নিডল ব্যবহার করার জন্য যদি তার মানে শরীরে যদি কন্টামিনেশন হয়, তাহলে তার বাসায় যে যখন ওয়াইফের সাথে মেলামেশা করবে তখন তার ওয়াইফের হয়ে যাবে, ওয়াইফের যখন বাচ্চা হবে বাচ্চার মধ্যে হবে, এটা ইটস ফার মোর ডেঞ্জারাস। তো সুতরাং সাপ্লাই রিডাকশন যেটা ল এনফোর্সিং এজেন্সিস করবে, ডিম্যান্ড রিডাকশন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমায় নিয়ে আসবে, একটা হচ্ছে হার্ম রিডাকশন, ছাড়তে না চাইলে তার দ্বারা যেন অন্যান্য ঝুঁকিগুলিকে মিনিমাইজ করা যায়। কিন্তু ডিমান্ড রিডাকশন কিভাবে হবে? ডিমান্ড রিডাকশন তো মানুষ নিজের থেকে যদি কম অ্যাবিউজ করে তো ডিমান্ড রিডাকশনটা ডিফিকাল্ট না? সাপ্লাই তো নয় গভর্নমেন্ট করলো, বাট ডিমান্ড রিডাকশন কিভাবে হবে? ইটস এ স্ট্র্যাটেজি, কারণ হচ্ছে আপনি যদি অ্যালকোহল প্রতিদিন যদি ভডকা বা হুইস্কি যেগুলো হচ্ছে হাই কনসেন্ট্রেশন অ্যালকোহল থাকে, এগুলো যদি প্রতিদিন কেউ 1 বোতল করে খায়, তাকে চট করে যদি আপনি বন্ধ করতে চান তার উইথড্রল সিজার বা অন্যান্য কারণে সে মারাও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে। আবার ধরেন যে ওই, কারণ আপনার তো শরীরের নির্ভরশীল, এটা যদি চট করে না কমানো হয়, যদি মানে 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 অ্যাব্রাপ্টলি কমাতে চায় তাহলে কিন্তু মানে তার ক্ষতির চান্স আছে। সো ডিম্যান্ড রিডাকশন ইজ এ স্ট্র্যাটেজি, যারা খুব হেভি কনজিউমার তাদের জন্য এটা ইউজ করে। আচ্ছা, আরেকটা কি করা যেতে পারে? স্কুলে যদি কম্পালসারি, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সব স্কুলে কম্পালসারি যদি ড্রাগস নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, একদম সাবজেক্ট ওয়াইজ একটা টেম্পোরারি ওয়ার্কশপ, সব ক্লাসের সব স্টুডেন্টকে একসাথে নিয়ে, তাহলে কি নতুন ড্রাগ এডিকশন করে? আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট, ওরা তো নিজের সেলফ অ্যাওয়ারনেসটা, আজকালকার বাচ্চা দে ক্যান চুজ নট টু গো ফর ড্রাগস, নাকি এখনের বাচ্চারা আরও বেশি প্রোন টু গো টু ড্রাগস? তো স্কুল কি হেল্প করতে পারে না? না, অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটা আর কি, ওই সময় কিন্তু মানুষের রিস্ক টেকিং বিহেভিয়ারগুলি বেড়ে যায়, তারা ভেরি কিউরিয়াস থাকে। তো আমরা ওই মানে দেয়ার ওয়াজ এ রিসার্চ যে যারা বাংলাদেশে মানে ড্রাগস শুরু করে তাদের একটা সিগনিফিক্যান্ট পোর্শন থাকে কিউরিয়াস। আচ্ছা, আউট অফ কিউরিয়াসিটি তারা শুরু করে, কিছুটা করে পিয়ার প্রেশার, এই দুটো হচ্ছে মেজর চাঙ্ক। রাইট। এখন আপনি যদি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করেন বিফোর দে গেট ইন টু ড্রাগস, তার আগে যদি এটার ক্ষতিকর দিকগুলি যদি আমরা আলাপ করতে পারি, তাদেরকে যদি অ্যাওয়ারনেসের মধ্যে আমরা যদি নিয়ে আসতে পারি, ডেফিনেটলি মানে কিছুটা লাভ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু দে বিকাম মোর প্রন টু ডেভেলপ সাবস্টেন্স ইউজ। তো সুতরাং তাকে যদি আমি ওই সময়টাতে যদি মানে মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে তো তার ঝুঁকির আগে সে জানতে পারছে। থার্ড হচ্ছে যে এটা হচ্ছে মানে পুরোপুরি কিন্তু কিউরেবল না, ইটস এ প্রিভেন্টেবল সিচুয়েশন। তো আমি যদি ওই অ্যাওয়ারনেস বিল্ড আপ করি তাহলে আমি তার মানে ড্রাগ এডিকশনের আগেই কিন্তু তাকে প্রিভেন্ট করতে পারবো। আর যখন একটা মানুষ যখন লং টার্ম যদি সাবস্টেন্স ইউজের মধ্যে পড়ে যায়,
তাহলে তার ব্রেইনের কিছু মানে নিউরো অ্যাডাপটিভ চেঞ্জেস আসে, প্লাস্টিসিটি হয়, তাতে যেটা হয় যে তাদের ড্রাগ রিলেটেড কিছু কিছু বিহেভিয়ার চেঞ্জেস আসে। ওই চেঞ্জেস একবার যদি খুব বেশি মাত্রায় হয়ে যায় তাকে আবার কিন্তু রিভার্ট করা মুশকিল। সো ইটস বেটার ইউ ইন্টারভিন আর্লি। হ্যাঁ, তো স্কুলে এই জন্য ইটস এ গুড ওয়ে টু মানে এটা শুরু করার জন্য ভালো। আচ্ছা, অ্যাডোলেসেন্টের এজ গ্রুপটা একটু বলেন তো, কত থেকে কত? টিনেজ, অ্যাডোলেসেন্ট ডিফারেন্সটা কি? টিনটাই তো অ্যাডোলেসেন্ট। 13, 14, 15, 19 এই টাইমটা মানে 13 থেকে 19কে সাধারণত আপনি বলতে পারেন যে অ্যাডোলেসেন্ট। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে যে একটা জিনিস দেখি, আমাদের এটা মেনলি আই থিঙ্ক এটা আমাদের কালচারে, সেটা হচ্ছে যে যখন ধরেন কেউ 23 থেকে 24 বছরে ড্রাগ এডিক্ট মানে ড্রাগ ইউজে চলে যায়, তখন আমাদের ফ্যামিলির ভিতরেও দেখি যে বলে কি বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি এটা বিয়ে দিয়ে দাও, বাচ্চা হয়ে যাবে, রেসপন্সিবিলিটি বাড়বে, এগুলো ছুটে যাবে। এটা কি সত্যি? অ্যাবসলিউটলি না। আচ্ছা, কারণ হচ্ছে রেসপন্সিবিলিটি তারই আসবে যে রেসপন্সিবল। ড্রাগ এডিকশন যে করছে সে তো নিজেরই যত্ন নিতে পারছে না, রাইট। সে আরেকজন যত্ন কীভাবে নেবে? বাট কেউ যদি এরকম হয় যে অ্যাক্সিডেন্টলি সে হুকড ইনটু ড্রাগস, তখন তার যদি ওই যে তার কনসিয়েন্স, মরাল ভ্যালু, স্ট্যান্ডার্ড যদি খুব হাই থাকে, তাহলে সে হয়তো মানে মানে একটা সার্টেন পয়েন্টে যখন রক বটম হিট করবে তখন কিন্তু সে বলবে যে না, এনাফ ইজ এনাফ, আমি আর খাবো না। তখন হয়তো সে বের হয়ে আসতে পারে। বাট জেনারেলি স্পিকিং আমরা এটা কখনোই বলবো না যে একটা মাদকাসক্ত রোগী মানে তার পূর্ণাঙ্গ চিকিৎসার আগে হি ডাজন্ট হুক ইনটু মানে তার মানে বিয়ে করা উচিত না। আর তাহলে তো এটাও আমার মনে হয় না সেন্স মেক করে যে যদি এমন কোনো মানুষ যে হয়তো এক সময় ড্রাগ অ্যাবিউজ করতো, কিছুক্ষণের জন্য ভালো হয়ে যাওয়ার সময় তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তারপরে তার ক্লিন থাকাটা পুরোপুরি তার লাইফ পার্টনারের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়। যে এবং আমাদের কালচারে দেখি যেটা, যে তখন কিন্তু ওয়াইফকে বলা হয় এটা কিন্তু ও যদি এখন আবার এই লাইনে ফিরে যায় তাহলে কিন্তু এটা পুরো তোমার উপর, তোমার দায়িত্ব দেখে রাখা যেন ঠিক থাকে। এটা কি আসলে সম্ভব যে একজনের ড্রাগ অ্যাবিউজের দায়িত্ব আরেকজনের উপর যে আমরা চাপিয়ে দিই? এটা তো আসলে আরেকটা অ্যাডাল্টের উপরই। এটা কি উচিত আমাদের দেশ মানে আমাদের কালচারে কারো চাপিয়ে দেওয়া? দেখেন যে একটা ব্যবসায় কিন্তু একটা ক্যাপিটাল থাকে। আমরা মাদকের শক্তি থেকে বের হয়ে আসার জন্য যেই মানে অ্যাসেটের উপর আমরা জোর দিয়ে রেখে বলি আমরা রিকভারি ক্যাপিটাল। রিকভারি ক্যাপিটাল মানে হচ্ছে একজন যদি মাদক দ্রব্য থেকে বের হয়ে আসতে চায়, তার যে টোটাল সর্ট অফ অ্যাসেটস, যে তার হইতে পারে পার্সোনাল ক্যাপাসিটি, সে একটা ভালো জব করে কিনা, তার হচ্ছে মেন্টাল ওয়েলবিং, সে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশন মানে অন্যান্য কোনো মানসিক রোগ আছে কিনা, তারপর তার ফ্যামিলির সাপোর্ট, তার কমিউনিটির সাপোর্ট, এই সবগুলির কিন্তু সামগ্রিক মানে প্রয়াসের মাধ্যমে একজন মাদকের শক্তি থেকে বের আসতে পারবে। তো এখন এখানে যদি একটা ব্লেম গেম হয়, তো মানে ইউ মেক দ্য সিচুয়েশন ওয়ার্স এবং মানে তাকে আর একটু ঝুঁকির মধ্যে পড়ে দিলেন। তো যেখানে আমরা সবার সাপোর্ট চাচ্ছি, এখানে যদি একজনের উপর মানে বন্দুক দাগায়, তো মানে এটা কারোর জন্য ভালো হবে না। তো সুতরাং যেই কারণেই মানুষ মাদকাসক্ত হোক, তাকে তখন ইরেসপেক্টিভ অফ দেয়ার ইন্টারপার্সোনাল ক্ল্যাশেস, যেমন বউ শাশুড়ি বা ভাই বোনদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, সবাই তাকে একটা মানে একটা সেফটি নেটের মধ্যে নিয়ে আসা, যেন সে যখন যেই ঝামেলার মধ্যে পড়বে তাকে যেন সবাই হেল্প করে এখান থেকে বের করে নিয়ে আসে। আদারওয়াইজ ইট উইল বি ইম্পসিবল ফর হিম টু মানে গেট আউট অফ ড্রাগস। আচ্ছা, আর কেউ যদি 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত হেভিলি ইনটু ড্রাগস থাকে, হেভিলি সব ধরনের ড্রাগস ট্রাই করা হয়ে গেছে এবং ভেরি মাচ ইনটু ড্রাগস থাকে, কিন্তু আফটার 24 এই মানুষটা পুরোপুরি ছেড়ে দিল, তারপরেও কি তার ভিতরে ফিজিক্যাল মেন্টাল এফেক্ট থাকবে ওয়েন হিল বি 30-31? কারণ আমি নিজেও দেখেছি যে কারো যদি হিস্ট্রি থাকে দ্যাট পার্সন ওয়াজ ইনটু ড্রাগস, একটু কিন্তু ভাব থাকে, কথা বলাতে তার শরীর স্বাস্থ্যে একটু কিন্তু এফেক্ট থেকে যায়। এটা কি আসলেও যে একটা লিমিট আছে যে ওই লেভেল পর্যন্ত যদি অ্যাডিকশন থাকে তাহলে সারা জীবন ওইটার এফেক্ট থাকে লাইফের একটা স্পেসিফিক কিছু বছর যদি কেউ ড্রাগসে থাকে? এটা আমার জানা নেই, কিন্তু আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে যারা টিনেজার, অ্যাডোলেসেন্ট পিরিয়ড যদি কেউ ড্রাগসের মধ্যে নেয়, ড্রাগসের মধ্যে ইফ সামওয়ান গেটস ইনটু ড্রাগস, ওদের কিন্তু ফুল নিউরোনাল ডেভেলপমেন্টটা হয় না, বা হলেও এখানে একটু কিছুটা কম্প্রোমাইজ থাকে। ধরেন আমাদের ব্রেইনের কিন্তু টোটাল ম্যাচুরেশন আসে আফটার সেকেন্ড ডিকেড, মানে 20 বছরের পরে কিন্তু ম্যাচুরেশনটা আসে। কেউ যদি 13-14 বছর বয়সে যদি ড্রাগসটা শুরু করে, তাহলে তার আমরা বলি যে ফোর ব্রেইন, মানে ব্রেইনের সামনের দিকে যে অংশটা ফুললি ডেভেলপ করে না, বা ডেভেলপ করলে হয় কি যে তার অ্যাটেনশন স্প্যান, সে বেশিক্ষণ স্থির থাকতে পারে না, ছটফট করে। এবং আমি নিজে মাদকাসক্তি মানে নিরাময় যারা করে বিভিন্ন সেন্টার, ওদেরকে আমরা ট্রেনিং দিই, তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা স্মোকার। তো আমরা দেখি যে ক্লাসের ফাঁকে ফাঁকে লোকজন বলে যে একটু বাথরুমে যায় বা ইয়ে করে, আমরা বুঝি যে তারা স্মোক করতে যায়। এটার কারণ হচ্ছে তারা যে একটা লম্বা সময় ধরে যে বসে যে ধীর স্থিরভাবে যে শুনবে, ওই অ্যাটেনশন স্প্যানটা তাদের থাকে না।
এবং অন্যান্য ক্ষেত্রে দেখবেন যে যারা অল্প বয়সে যারা নেশাটা শুরু করে তারা কিন্তু ওই যে খুব ছটফট থাকে তারা আমি বলছি যে মাদকাসক্ত ছেড়ে দেওয়ার পরে সোব্রিটি পিরিয়ডের সময় কিন্তু দেখা যায় একটু ছটফট থাকে, একটু রেস্টলেস থাকে, একটু জিটারি থাকে, মানে একটু উস্কুস করতে থাকে। তো এটার কারণ হচ্ছে আর্লি ড্রাগ অ্যাবিউজ। আর আপনি যদি খুব হেভিলি ইনটু যদি ড্রাগস কেউ থাকে তার অনেক ধরনের ডিট্রিমেন্টাল এফেক্ট, মানে ক্ষতিকর দিক থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তাদের সেক্সুয়াল সাইড এফেক্ট হতে পারে, তাদের মানে যেহেতু আর্লি সেটব্যাকের কারণে তার যদি পড়ালেখা ঠিকমতো না হয়, আর যদি বললাম যে অল্প বয়সে করলে অ্যাটেনশন স্প্যান কম থাকে, তাহলে তাদের ওই যে হায়ার এডুকেশনের সমস্যা হতে পারে। আর মানে মানুষের সাথে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করা, মানে হাজব্যান্ড ওয়াইফের ডাইরেক্ট রিলেশনশিপ করার ক্ষেত্রে কিছু কিছু ঝামেলা হতে পারে। বাট আমি ফুল স্কেলে বলতে পারবো না যে এক্স্যাক্টলি মানে কোন ইয়েতে হয়, বাট অ্যাডোলেসেন্টদের জন্য যেটা হয় এটা এভিডেন্স বেসড। আচ্ছা, একটা প্রবলেম যেটা আমি জানি না আমাদের দেশে এটা কতখানি সম্ভব, বাট আমেরিকাতে অনেক ডকুমেন্টারিতে দেখেছি যখন একজন নারী প্রেগনেন্ট অবস্থায় মেবি সে প্রেগনেন্ট হওয়ার আগে হয়তো অনেক ড্রাগ অ্যাবিউজ করতো, দেন প্রেগনেন্ট হওয়ার সময় হয়তো সে বন্ধ রাখে, বাট ডিউরিং প্রেগনেন্সিও মনে হয় অনেকে ড্রাগ অ্যাবিউজ করে, এবং যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে প্রথম 40 দিন হাত পা কাঁপতে থাকে, এরকম অনেক ভিডিও দেখেছি। হাউ ব্যাড ইজ দ্যাট যদি কেউ প্রেগনেন্ট অবস্থায় ড্রাগ কন্টিনিউ করে? আপনি যদি অ্যালকোহলে আসক্ত হন তাহলে মানে বাচ্চাদের মধ্যে ডেফিনিট ক্ষতি হবে। হেরোইন ফেন্সিডিলের ব্যাপারটা অনেক ধরনের হতে পারে। ধরেন আপনি হেরোইন যদি আসক্ত হন বা ফেন্সিডিল আসক্ত হন, তাহলে আপনার ব্রেইন তো মানে ইউজ টু, যত বেশি দিন যাচ্ছে ইউ আর মানে গেটিং ইউজ টু হায়ার ডোসেজ। তো এখন আপনি যখন ড্রাগসটা নিচ্ছেন and you are being pregnant, আপনার বাচ্চাও কিন্তু through the placenta he or she is getting the same drugs and the child gets used to it. মানে unborn child যখন বাচ্চাটা বের হয়ে গেল, যখন তার ওই যে বাচ্চাটা পৃথিবীতে আসলো, তখন কিন্তু তার তো যে সিজারিয়ান সেকশন হয়ে গেল, নারীটা তার তো কর্ডটা কেটে দিল, আম্বিলিক্যাল কর্ডটা কেটে দিল। এখন তার একটা উইথড্রল সিমটম শুরু হয়ে যায়, ক্র্যাঙ্কি হয়ে যায়, ছটফট করতে থাকে। হ্যাঁ, নিউবর্ন, কারণ সে তো বডিতে ইউজ টু ছিল। থ্রু হার মাদার শি ওয়াজ গেটিং দ্য ড্রাগস অ্যাজ গুড অ্যাজ মাচ অ্যাজ দ্য মাদার হারসেলফ ইজ গেটিং। তো এখন তাকে যখন আপনি হঠাৎ করে নারীটা ছিন্ন করে দিলেন, আম্বিলিক্যাল কর্ডটা কেটে দিলেন, এখন দ্য বাচ্চা টোটালি গেট ডিসলজড ফ্রম দ্য সর্ট অফ ড্রাগস হি ওয়াজ টেকিং। তো দ্যাট ইজ এ প্রবলেম। তো এটা হলো একটা। এখন সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা খেতে চায় না, ক্র্যাঙ্কি থাকে, ঠিকমতো বুকের দুধটা টানতে পারে না, হ্যাঁ, অ্যান্ড সো অন। তো এটা একটা প্রবলেম যদি হেভি ইউজার থাকে। আর তাছাড়া বাচ্চার মা যদি মানে হেভি ইউজার থাকে, সে তো প্রেগনেন্সির সময় তার যেটা ওয়েলবিং, মানে তার যে এটা নিজেকে যত্ন নেওয়ার কথা, মানে তা তো নিতে পারে না। তাতে হয় কি বাচ্চার ফিটাল গ্রোথ কম্প্রোমাইজ থাকে, তারপরে বাচ্চার অন্যরকম সমস্যা হতে থাকে। এখন ওইগুলি ধরেন মানে সো মেনি ডিফারেন্ট ওয়েজ বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাচ্চাটা তো মানে লাইফ স্প্যানও কোয়েশ্চেনেবল, তাড়াতাড়ি তো মারাও যেতে পারে। ডিপেন্ডস অন দ্য মানে অ্যামাউন্ট অফ ড্রাগস দ্য মাদার ইজ টেকিং, তারপরে হাউ গুড শি ওয়াজ, মানে হাউ শি ওয়াজ ক্যারিং হারসেলফ, মানে তার ফুড, নিউট্রিশন বা অন্যান্য মানে ইয়েগুলি, মানে এসেনশিয়াল ইয়েগুলি সে নিচ্ছিল কিনা, মানে এগুলি তো মানে সব কিছুর উপর নির্ভর করবে যে বাচ্চার উপর কী প্রভাব পড়বে। বাট ফর শিওর অ্যালকোহল যারা নেয় তাদের একটা ডেফিনিট অ্যালকোহল বেবি সিন্ড্রোম থাকে। তারপরে ধরেন যে বেনজোডাইজেপিন যারা খায় তাদের ক্লেফ প্যালেট হয়, মানে যে ঠোঁট কাটা, তালু কাটা, কী রোগ আছে না, এগুলি হয়। তারপরে হেরোইন নিলে বাচ্চার সাইজ ছোট হয়ে যাবে, গ্রোথ রিটার্ডেশন হবে, হ্যাঁ, আর আরও মানে কোকেইন বা ইয়ে অনেক ধরনের সমস্যা হয়। আচ্ছা ডক্টর, যদি আমাদের সোসাইটিতে আমি দেখছি অনেকেরই, ইফ আই এম নট রং, আমি পার্সোনালি অবজার্ভ করেছি যে এটা মেয়েদের মধ্যে মানে নারীদের ভিতরেই বেশি, যে ঘুমের ওষুধের যে হ্যাবিট, সারাদিন টায়ার্ড থাকে, ঘুমানোর জন্য কোনো না কোনো ঘুমের ওষুধের অভ্যাস থাকে। বাট তো স্লিপিং পিলটা যদি কেউ ডিউরিং প্রেগনেন্সিও প্র্যাকটিসটা চালিয়ে যায় জাস্ট টু স্লিপ, এটাতে কি সন্তানকে এফেক্ট করতে পারে? আমরা ডিসকারেজ করি, স্পেশালি যে ফার্স্ট ট্রাইমেস্টার, যে প্রথম 2 মাস ওই সময় যদি কেউ ঘুমের ওষুধ নেয়, তখন তো বাচ্চার অর্গানোজেনেসিস হতে থাকে, হাত পাগুলি তৈরি হতে থাকে। তো তখন ওই মানে গ্রোথ রিটার্ডেশন হয়, তারপরে যে ক্লেফ প্যালেট হয়, যে মানে ঠোঁট কাটা, তালু কাটা, এই রোগগুলি হয়। আবার লাস্ট ট্রাইমেস্টারে আমরা খেতে মানা করি শেষ 3 মাসে গর্ভাবস্থার, যে ওখানে বাচ্চাদের হচ্ছে কি রেগুলার খেতে খেতে, মা খেতে খেতে কিন্তু বাচ্চা ইউজ টু হয়ে যায়। বাচ্চা হওয়ার পরে তার মধ্যে একটা অস্থিরতা হয়, ছটফট থাকে, খেতে পারে না, সমস্যা। সো এটা রেগুলার ঘুমের ওষুধের ক্ষেত্রেই বাচ্চাকে এফেক্ট করে। সো না খাওয়াই বেটার, ফার্স্ট 3 মাস, লাস্ট 3 মাস, শেষের 3 মাস। আচ্ছা, মাঝের সময়টাতে যে ঠিক ডাইরেক্ট সমস্যা হবে তা না, কিন্তু তাও অ্যাভয়েড করা ভালো।
অ্যাভয়েড করা ভালো আনলেস একেবারে ঘুমাতে Unless পারছেন অ্যান্ড really- রিল্যাক্সে ঘুমানো দরকার। আচ্ছা ডক্টর, আপনার কিছু বিজার কেসেস আছে যে ধরেন এমন কেউকে আপনি সুস্থ করে নিয়ে আসছেন আপনার নিজের প্র্যাকটিসে বা আপনার চোখের সামনে, যে অ্যাকচুয়ালি রিয়ালিটি থেকে ডিট্যাচড হয়ে যায় ড্রাগ অ্যাবিউজ করতে করতে, যে নিজের একটা রিয়ালিটি বানায় ফেলে স্কিজোফ্রেনিয়ার মতন, বা নট এক্স্যাক্টলি দ্যাট, সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কেস? so many ইটস সবচেয়ে ইন্টারেস্টিং এখন আমার মাথায় যেটা আসলো, বছর 6 আগে একটা মেয়ে, শি ওয়াজ ভেরি প্রিটি টল, অ্যান্ড তাকে তার মা বাবা নিয়ে আসছে। তো আমি যখন তার সাথে কথা বলতে গেলাম, সে বলল যে ডোন্ট টক টু মি, আই এম এ ক্যানেডিয়ান সিটিজেন, ইউ নিড টু টক টু দ্য ক্যান্ডিডেট কনসুলেট টু মানে ডিল উইথ মি। তো আমি চিন্তা করলাম যে এটা তো আসলে একটু মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। তো আমি তার বাবা মার সাথে আলাপ করলাম, ওরা তো উড়িয়ে দিল, বলো যে আমার মেয়ে বাংলাদেশে বড় হচ্ছে, ইয়ে হয়েছে, ক্যানাডা যাই, সে কি উঠে এলো এখন, সে তো আমার বাসায় ড্রাগস করে রাতে দেরি করে আসে, গন্ডগোল করে, তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, তারপরে এই ইয়াবা টিয়াবা খায়, হ্যালুসিনেট করে। আমার বাসার হাউস নেক্সট, আমার নেইবার যে সে হচ্ছে মিনিস্টারের বাসায় এসে সে মারামারি করলো, চিৎকার চেঁচামেচি, বিশ্রী অবস্থা। গুলশান থানা থেকে লোকজন এসছে। তো ইভেনচুয়ালি আমার তাকে মানে এই ইয়েতে যেই মেডিকেল সেন্টার, যে সাইকিয়াট্রিক সেন্টার ছিল, ওখানে তারা একটা টিম পাঠিয়ে তাকে নিয়ে আসলো, কারণ শি ওয়াজ এ প্রবলেম ইন দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল। রাত বিরেতে যায়, এর বাসা নক করে করে। তো যখন আমি তাকে আনলাম, মানে সে আসলে মানে শি ওয়াজ নট ইন এ সাউন্ড স্টেট। তো সে আমার সাথে খুব চোর্স ভাষায় কথা বলছে, এই করবো না সেই করবো না, শি ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট হার সিভিল রাইটস। কিন্তু যখন তাকে আমি মানে যখন অবজার্ভ করে তাকে মানে ওয়ার্ডের মধ্যে তার রুমে, ওরা বললো যে শি ওয়াজ হ্যালুসিনেটিং, মানে শি ওয়াজ শাউটিং এট সামওয়ান, তারপরে কথা বলছে, আমরা যখন কাছাকাছি সে চুপচাপ হয়ে যায়। তো অ্যাপারেন্টলি সে ধরেন আইবি লীগ থেকে পড়া করা, খুবই ভালো টপার ছিল। এখন মানে নেশা করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেল। শি ওয়াজ এ ক্যানাডিয়ান সিটিজেন এবং বাংলাদেশে বর্ন বটাপ। ওই প্রথমে ওই যে বাইরের স্কুলগুলি ওই গেল, তারপরে চলে গেল। তো এখন আলটিমেটলি যখন সে আসে, প্রায় 4 মাসের মতো ছিল। তো 2 মাস থাকার পরে করলো, আস্তে আস্তে শি গেটস ইন টু হার রিয়েলিটি। তার হ্যালুসিনেশনস, তার যে কানে মানে মানুষজন ছাড়াও সে কথা শুনছে, ডিফারেন্ট ভয়েস টকিং টু ইচ আদার, সে শুনছে। তারপরে সে সাসপেক্ট করতো যে সামবডি ইজ আফটার হার, সামবডি ট্রাই টু পয়জন হার, কিল হার। তো এরকম ছিল, শি ওয়াজ টোটালি শ্যাটার্ড। All this was her reality, মানে একদম ওই she was in a different world, in a parallel world she was existing, she had a existing her own parallel world. এবং যখন আমরা কথা বলছি তখন হয়তো সে একটু ডিফারেন্ট করতো, বাট আলটিমেটলি চিকিৎসার একটা সার্টেন পয়েন্টে she becomes all right, এবং she was so keen to work in the mental health because she knew যে তাকে এই প্রসেসের মধ্যে দিয়ে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যেতে হবে। তো আলটিমেটলি তার হ্যালুসিনেশন চলে গেল, বাট শি ওয়াজ এ বিট স্কেপটিক্যাল। সে আসলে তার সমস্যাগুলি বলতে চাইতো না। তো ওয়াইল মানে শি ওয়াজ ওয়েটিং ইন মাই মানে অফিস, শি ওয়াজ ওয়েটিং ইন দ্য ওয়েটিং লাউঞ্জ, শি মেট অ্যানাদার হার ফ্রেন্ড, ক্লাসমেট, ওই যে ওই আইএসডিতে ছিল আর কি। তো তখন ওই ছেলেটা তাকে বললো যে তুমি কেন ডক্টর মাকসুদের কাছে তোমার প্রবলেমগুলি বলছো না, তুমি যে হ্যালুসিনেট করে বলো, আদারওয়াইজ ইউল এন্ড ইন ট্রাবল। সে সবসময় মাইমিক করতো আর কি, মানে মাস্কিং করতো। তো আলটিমেটলি সে একটা সার্টেন পয়েন্টে সে বললো যে হ্যাঁ আই ইউজ টু হ্যালুসিনেট। তখন আমরা ওষুধটাকে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে শি ওয়াজ কমপ্লিটলি অল রাইট। এখন সে কাজ করছিল, বাবার বিজনেসের মাঝে মাঝে দেখাশোনা করতো, আমাদের সাথেও সে ভলেন্টিয়ার করতো। মানে শি ওয়াজ এ ডিফারেন্ট, মানে শি ওয়াজ এ ট্রান্সফর্ম পারসন। শি ইউজ টু গেট ব্যাক টু হার মানে প্রিভিয়াস লাইফ। সবই ভালো, কানে কথা আসতো না, সন্দেহ করতো না, নেশা সে ছেড়ে দিয়েছিল। বাট আনফর্চুনেটলি একটা সার্টেন পয়েন্টে শি স্টপ টেকিং মেডিকেশন অ্যাজ ওয়েল। তো মেডিকেশনটা বন্ধ করার আরও 1-2 বছর পর আমার সাথে আর কানেকশন ছিল না। সে বললো যে আমি সাইকোলজিস্টকে দেখাবো। তো শি গেটস ব্যাক টু হার ওন মানে প্রিভিয়াস হাজব্যান্ড। তারা ডিভোর্স ছিল, তারা আবার মানে একসাথে হলো, তারা আফটার সিরিজ অফ মিটিংয়ের পরে তারা আবার রিম্যারি করলো, করার পরে ভালোই ছিল। বাট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম শি কমিটেড সুইসাইড। দ্য রিজন বিহাইন্ড, তার যে হ্যালুসিনেশনগুলি হচ্ছিল ওইগুলি আবার রিঅ্যাপিয়ার করেছিল। সে ওষুধ বন্ধ করে দেওয়ার পর রিঅ্যাপিয়ার করেছিল। তো এরপরে সে আমার সাথে কথা বলতো না। পরে আমি যে সাইকোলজিস্ট, তার সাথে আমি কথা বললাম, বললো যে সে আমাকে একটা খুব ডিস্টার্বিং মেসেজ পাঠিয়েছে সকালে, যে শি হ্যাজ সিন হার মানে ভয়েস ইজ কামিং ব্যাক, এবং এরা তাকে কথা বলছে, তারা তাকে মরে যেতে বলছে, মানুষকে মারতে বলছে, এগুলি বলছে। তো সে বোধহয় বলেছিল যে তুমি মানে ইউ শুড সি ইউর সাইকিয়াট্রিস্ট। বাট তার মধ্যে যে একটা ডিনায়াল ছিল, সে আসতে চেত না। অ্যান্ড বাই দ্য টাইম সে যেহেতু আমাদের সাথে কাজ করতো, শি ওয়াজ আওয়ার কো ওয়ার্কার,
অ্যান্ড শি ফেল্ট শাই যে মানে টু টক অ্যাবাউট হার ওন পার্সোনাল মানে ইস্যুস. So ultimately we lost a very promising lady after 4 years after she stopped her treatment. তো এই জন্য আমরা বলি যে যাদের কানে কথা আসে সন্দেহ হয়, they must see a psychiatrist for her well-being. তো স্যার ডক্টর কানে যে কথা আসতো সেটা কি অনলি বিকজ অফ দ্য ড্রাগ অ্যাবিউজ, না ওর কোনো স্কিজোফ্রেনিয়ার হিস্ট্রি বা জেনেটিক ডিসঅর্ডারও ছিল? আর এই যে আবার রিঅ্যাপিয়ার করলো হ্যালুসিনেশনটা, এটা কি ও আবারও ভিতরে ভিতরে লুকিয়ে লুকিয়ে ড্রাগ স্টার্ট করে, নাকি এটাই জাস্ট মেডিসিন বন্ধ করার কারণে, হিস্ট্রি থাকার কারণে শুধু হ্যালুসিনেশনটাই ও রিঅ্যাপিয়ার করে? এটা একটু কমপ্লিকেটেড ছিল. সে মানে প্রথম তো 2 বছর পুরো টানা বন্ধ ছিল, সম্পূর্ণ মানে তার হ্যালুসিনেশনগুলো চলে গিয়েছিল. তারপরে একটা সার্টেন পয়েন্টে হয় কি যে আপনার একটা রিল্যাক্স স্টেট আসে, সে যেরকম রিলিজিয়াসলি সে প্রোগ্রামটাকে ফলো করতো নেশা বন্ধ করার জন্য. তো একটা পয়েন্টে সে আবার মানে শি স্টার্টেড সিইং হার ওল্ড ফ্রেন্ডস. তার মধ্যে কেউ কেউ হচ্ছে ওকেশনালি অ্যালকোহল খেত, মানে ইয়ে করতো. সে একবার 2বার অ্যালকোহল খেয়েছিল, কিন্তু তার যে এক্স হাজব্যান্ড হি ওয়াজ অলসো রিকভারি অ্যাডিক্ট অ্যান্ড হি হ্যাড এ ভেরি শার্প রেড লাইন. সে বলেছে আমার সাথে থাকতে গেলে তোমাকে নেশা বন্ধ করে থাকতে হবে, এবং উইথ হিম হি কুড নট টেক ড্রাগস. তো একটা সার্টেন পয়েন্টে সে বন্ধ হয়ে গেল. কিন্তু নেশার 2টা ব্যাপার আছে. কেউ কেউ মাদকাসক্তির কারণে তাদের হ্যালুসিনেশন ডিলিউশন হয়, মানসিক সমস্যা হয়. মাদকাসক্তি বন্ধ করে দিলে এটা চলে যায়. এটাকে আমরা বলি সাবস্টেন্স ইনডিউস সাইকোসিস, হুইচ ইজ গুড. আপনি যদি বন্ধ করে দেন এটা চলে যাবে. কিন্তু কেউ কেউ আছে, এটা হতে পারে তাদের ফ্যামিলির হয়তো কিছু কিছু জেনেটিক বৈশিষ্ট্য আছে যার কারণে তাদের মধ্যে দে আর প্রন টু ডেভেলপ সাইকোসিস. সাবস্টেন্স ইউজ এটাকে বাড়িয়ে দেয়, রোগের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়. তো তার ক্ষেত্রে যেটা হয়েছিল যে তার মানে হ্যালুসিনেশন ডিলিউশনগুলি, মানে তার কানে কথা সন্দেহটা আসতো নেশা করার পরে. নেশা বন্ধ করে দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে এটা চলে যায়. কিন্তু এটা আবার রিভিজিট করেছে. ওই রিভিজিট করার সময় তাকে হয়তো যদি 1 মাস পরে, নেশা বন্ধ করে 1 মাস পরেও যদি মানসিক সমস্যাগুলি থেকে যায়, তাহলে তার অবশ্যই ডাক্তারের পরামর্শ থাকতে হবে. আদারওয়াইজ এই ডিস্টার্বিং হ্যালুসিনেটরি ভয়েসেসগুলি উইল ল্যান্ড ইউ ইন সিরিয়াস ট্রাবল. সে যদি জাস্ট একটু ফেস করতো ব্যাপারটা আর একটু সিক করতো হেল্প, তাহলে হয়তো আজকে সে বেঁচে থাকতো. হ্যাঁ, এটা জাস্ট তার, আমরা একটা প্রমিসিং মেয়েকে হারিয়েছি. শি ওয়াজ ভেরি প্রমিসিং. আচ্ছা, আর মা বাবাদের কি একটা ধরেন 10 থেকে 12 বছরের সন্তানের সাথে কি ড্রাগসের ব্যাপারে একদম ওপেন কথা বলা উচিত যে এই ড্রাগস খেলে এটা হবে এটা হবে? তোমাকে মানে বড় হলে ফ্রেন্ডরা কখনো কোনো ট্যাবলেট খেতে বলতে পারে, কোনো পার্টিতে গেলে ফ্রেন্ডরা দুষ্টামি করে বটল নিয়ে এসে মা বাবা থেকে চুরি করে ট্রাই করতে, অ্যাবসলিউটলি ওপেনলি কি কথা বলে বুঝায় দেওয়া উচিত অ্যান্ড টু টিচ দেম টু সে নো? এটা কোন বয়স থেকে ওপেনলি বলা উচিত, নাকি আবার কথা বলে কিউরিওসিটি বেড়ে যাবে এই ভয় বলবো না, কি করব? নো, ইউ উইল অলওয়েজ গিভ দ্য মানে এভিডেন্স বেসড ফাইন্ডিং. আমরা সবসময় মানে বাবা মারা কিন্তু সন্তানদেরকে সঠিক মানে এডুকেশন, শিক্ষাটা দিব. আমি যদি বাচ্চাদেরকে প্রপারলি এডুকেট না করি, ওয়ান অফ দ্য আদার ফর্মে কিন্তু তারা গুগল বা ইয়া থেকে অনেক ধরনের মানে ডিস্টার্বিং মানে সাইট থেকে কিন্তু তারা শুনবে. তো ইটস বেটার অলওয়েজ যে ইউ গেট দ্য ফার্স্ট নিউজ ফ্রম ইউর প্যারেন্টস. একদম ওপেনলি 10 থেকে 12 বছর ওপেন কথা, রাইট? যে সাইড এফেক্ট, আর অলসো যে কীভাবে পিয়ার প্রেশারটা কীভাবে কাটানো উচিত, যে ফ্রেন্ডরা যদি বলে না তুমি যদি না ট্রাই করো তার মানে তুমি বোকা, তোমার সাহস নেই, এইভাবেই তো হয়, এম্বারেস করে করে ওদেরকে করানো, তাই না? এইভাবেই তো. সো একদম ওপেনলি যে একবার ট্রাই করো কিছু হবে না, সো ওপেনলি বলাই তো বেটার, এটা নিয়ে লুকোচুপি না করে. আমি সবচেয়ে ইয়াংগেস্ট পেশেন্ট পেয়েছি 4th গ্রেড স্টুডেন্ট. বয়স কত? অ্যারাউন্ড 10-11 হবে, আমি ভুলে গেছি. যে ওই আইএসডি বা ইয়া ছিল আর কি ওই স্কুলের. বাবা মা পার্টিতে যাচ্ছিল, মা তো একদম পুরো মানে বিয়ের সাজেই আসছে আর কি. তো সাডেনলি দে স দেয়ার চাইল্ড মানে একটু টিপসি, একটু কেমন যদি আঁকা বাঁকাভাবে হাঁটছে, কথা জড়ায় যাচ্ছে. তারা বললো কি বিয়ে বাদ দিয়ে মানে দে ওয়ার সো ট্রমাটাইজড, বাচ্চাটাকে নিয়ে আসলো. বাচ্চা কথাই বলতে পারছে না. ডোপ টেস্টে দেখা গেলো যে পজিটিভ, বেনজোডাইজিপিন পজিটিভ. তো পরে যখন আমরা মানে তাকে মানে 1-2 দিন রাখার পরে এখন এত ছোট বাচ্চা, আমরা ভয় পাচ্ছিলাম যে একে কার সাথে রাখবো. তো একটা আইসোলেটেড ইয়ে রেখে নার্সেস রেখে যখন রাখলাম, আমি মনে করি ব্যাক ইন মানে 18-19 বছর আগে. সো ইটস নট নিউ তখনই. হ্যাঁ, মানে ইফ আই ক্যান রিকল প্রপারলি ইট ওয়াজ অ্যারাউন্ড 2004-05 ওই সময় আর কি, আমি যদি ভুল না হয়ে থাকে, অনেক আগের. তো এখন পরে যখন মানে শুনলাম যে সে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুল থেকে তার ফ্রেন্ডসদের কাছ থেকে পেয়েছে. তো সুতরাং একটা বাচ্চা যদি 4-5 বছরের মানে 4th to or 5th গ্রেডে যদি সে তার ফ্রেন্ডসদের কাছ থেকে ঘুমের বড়ি পেয়ে থাকে,
they should get their first hand knowledge from their parents. আদারওয়াইজ তারা এসব আজে বাজে ছেলেমেয়েদের কাছে পিয়ার প্রেশার থেকে তারা এগুলি শুনবে, তারা ট্রাই করবে এবং ট্রাই করার পরে বিপদে পড়বে। তো এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা ব্যাপারে আমি বলতে চাই, যারা অ্যাডোলেসেন্ট তাদের বাবা মা কীভাবে বুঝবেন যে তার সন্তান মাদকাসক্ত। একটা হচ্ছে যে যদি কোনো চেঞ্জ অফ বিহেভিয়ার থাকে, সে যদি নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে চলে, আজে বাজে লোকদেরকে যদি বাসায় মানে আসা যাওয়া করতে দেখা যায়, তার বাসার মধ্যে যদি আনইউজুয়াল স্টাফ মানে আনইউজুয়াল জিনিসপত্র যদি আমরা দেখি, যেমন সিগারেটের ফয়েল পেপার, ম্যাচের কাঠি যেটা হাফ ইউজ, টাকাটাকে রোল করা এবং টাকাটা পোড়ানো, কোনো যদি সিকি বা আধুলি বা 5 টাকার নোটের মধ্যে যদি কিছু কালো কালো ডাস্ট থাকে, মানে ওই যে কি বলে যে কালচে একটা ইয়ে থাকে, মানে ডাস্টের মতো থাকে আর কি, দিস আর বেসিক্যালি লেফট ওভার। তো অনেক সময় হয় কি যে যারা বাচ্চারা যে ইয়া করে আর কি, যে হেরোইন বা ইয়াবা ট্যাবলেটটাকে কী করে অ্যালুমিনিয়ামের যে ফয়েল আছে, সিগারেটের যে রাংতা কাগজ, এইটার উপরে রেখে নিচ থেকে লাইটার দিয়ে হিট করলে হয় কি যে এটা চেজিং দ্য ড্রাগন, মানে ওইটা গোলে যখন মানে ইয়ে করতে থাকে, মানে দৌড়াদৌড়ি করতে থাকে, তখন ওই মানে যে ব্যাপারটা আসে ওইটাকে কী করে, তারটা টাকাকে রোল করে কি তারা ইনহেল করে। তো এই ইনহেল করার জন্য যদি এই স্টাফগুলিতে থাকে, যে একটা সিগারেটের রাং থাকে, যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যদি একটু পোড়া থাকে বা আজে মানে একটু ডিফারেন্ট স্মেল যদি আসে, যেমন ধরেন যে একটা মানে সুইট মানে অর্ডারের মানে ইয়ে আর কি, যে একটু হালকা মিষ্টি গন্ধ আসছে, এটা কি ইয়াবার জন্য এরকম হয়। উইডেরটা অনেক স্ট্রং, আর হুইট তো মানে যে মানে একটা বাজে একটা গন্ধ আসে পাওয়া যায়, কিন্তু ইয়াবারটা একটা মানে একটু মিষ্টি একটা গন্ধ আর কি, একটু মাইল্ড একটা ইয়ে থাকে। তারপর ডিফারেন্ট পিলস যদি দেখেন, তো তাহলে বুঝতে হবে যে মানে ইয়োর সান ইজ ইন ট্রাবল। তারপর যদি দেখেন যে নানা কারণে টাকা পয়সা চাচ্ছে, মিথ্যা কথা বলছে, বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো তাহলে বুঝবেন যে না, ঝামেলা হচ্ছে। আচ্ছা, ওই যেই 10 বছরের বাচ্চাটার কথা বলেন, সে ইনটক্সিকেটেড ছিল বাই অ্যালকোহল আর স্লিপিং পিল খাওয়া ছিল? স্লিপিং পিলস। ওয়াজ দ্যাট দ্য ফার্স্ট টাইম বাচ্চাটা ট্রাই করা মা বাবা বুঝে যায়, নাকি আপনারা পরে দেখলেন যে অনেক দিন থেকেই করে, সেদিনই মা বাবা বুঝলো ওই ছোট বাচ্চাটা? আমি তাকে মানে তার বললাম যে 4th বা 5th গ্রেডে একটা ক্লিনিকে পেয়েছি, ওয়েন আই ওয়াজ এ মেডিকেল অফিসার। আমি যখন 18-19 বছর হলো তখন তাকে আরেকবার পেয়েছি আরেক জায়গায়। তো বাবা মা যদি ওই সময় ইন্টারভিউ করতে পারতো প্রপারলি, তাহলে হয়তো তাকে আর পরবর্তীতে আমাকে দেখতে হতো না। মানে শি স্টার্টেড এত ইয়াং বয়সে? হি স্টার্টেড ভেরি আর্লি এজ। এই জন্য ধরেন যে ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে আমরা যেটা বলি, ইটস বেটার টু প্রিভেন্ট। হ্যাঁ, এবং এটা যত আর্লি এজে আপনি ডিটেক্ট করতে পারেন, ইটস ইজিয়ার। ধরেন কেউ যদি হেভি ইউজার হয়, আপনারা কিন্তু গভর্নমেন্টের সাইড থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু কস্ট ইজ ভেরি হাই। হ্যাঁ, যখন আপনি ফুল ফ্লেজেড অ্যাডিকশন হয়ে যাবে, তখন তাকে কিন্তু আপনার যে ট্রিটমেন্ট করতে গেলে, ইফ ইউ সি ফ্রম দ্য পলিসি লেভেল পার্সপেক্টিভ, তাকে কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে হবে। বাট আপনি যদি ধরেন যে বাংলাদেশের এই যে স্পেসিফিক 2-4টা ক্লিনিক বাদে যদি সারা বাংলাদেশে যদি আপনি ধরেন যে থানা হেলথ কমপ্লেক্সগুলিতে যদি গভর্নমেন্ট যদি মানে ওই অ্যাডিকশন কাউন্সিলার বা একটু মানে এই লো কস্টে যদি লোকে হায়ার করে, যারা একদম সাইকিয়াট্রিস্ট তা তো পাবেন না, ওরা জাস্ট কিছু স্ক্রিনিং করবে। স্ক্রিনিং করলে কিন্তু এগুলি ধরতে পারবে। তারপর তখন যদি সাইকোথেরাপি বা ইন্টারভেনশন অল্প কিছু করে, দে ক্যান বি ওয়ে বেটার ওয়েতে কিওর করা যাবে। কিওর বলবো না, যে মানে প্রিভেনশন করা যাবে। দেন হোয়েন দে ল্যান্ড ইন ট্রাবল, সে যখন খুব বিপদের মধ্যে পড়ে একদম ধরেন যে ভজঘট পাকায় যখন আপনার কাছে আসবে, তখন তো এটা ইজ ভেরি টু লেট। সো ইটস বেটার ইফ ইউ ক্যান ডিটেক্ট দেম, ট্রিট দেম আর্লি, সো দ্যাট আপনার সরকারের লেভেল থেকে যদি চিন্তা করেন, আপনার খরচ অনেক কম, মানে আপনার রিসোর্সেস অনেক কম মানে ইয়ে হবে, এক্সস্টেড হবে। এখন আমার মনে হয় আমাদের দেশে এখন আগের থেকে অনেক বেড়ে গেছে না ড্রাগ অ্যাবিউজ? পার্সেন্টেজ অনেক বাড়ানো রাইট নাও ইন 2024? I cannot tell you in detail, but মানে it is estimated যে around 50 to 60 lakh, মানে 5 to 7 million, 6 to 7 million people are into drugs. আচ্ছা, এটা একটা মানে নাও হোয়াট আই এম গোইং টু সে ইজ, এটা একটা সোশ্যাল অবজারভেশন আমার নিজের, যে যখন আমরা ছোট ছিলাম তখন ইউজুয়ালি আমরা অ্যাডিক্টস দেখতাম ইয়াং, ওই যে অ্যাডোলেসেন্ট, টিন এজ, 18 to 25 এর মধ্যে, মোস্টলি হেরোইন। আর স্টার্টিং হয়তো ফেন্সিডিল দিয়ে, যে সারাদিন ঘুমায় থাকে, দেন ফেন্সিডিল যারা খায় ওরা ইভেনচুয়ালি দেখলাম হেরোইন খায় নিজেদের মধ্যে, বা পরিচিত দিয়ে শুনতাম। বাট যেটা আমি অবজার্ভ করলাম, যে বড় হয়ে ফ্রম যখন থেকে ইয়াবার স্টার্টিংটা হলো, আমি জানি ইয়াবা কোন ইয়ারে স্টার্ট হয়েছে, মেবি ফ্রম আর্লি 2000 অর সামথিং, জানি না, বাট যবে থেকে ইয়াবা ইন্টারভিন করলো আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে, মানে পার্সোনাল অবজারভেশন আমার, এবং আম শিওর আমার অনেকেরই হবে, সেটা হচ্ছে দেখলাম যে হাউস ওয়াইফস, ম্যারিড মেন, বাবারা, দেন নর্মাল মানুষ একজন যে অফিস গোয়িং কেউ,
সব কিছু করতেছে, ভালো লাগতেছে দেখতে, হয়তো একটু মানুষটা একটু আপবিট, ও তো ইয়াবা করে, মানে ইয়াবা কি একটু চেঞ্জ করে দিছে সব কিছু, আর মানে মানুষে বেশি ইন্টারেস্টেড করে দিল। কারণ আমি আসলেও আগে শুনি নাই যে হ্যাঁ মেয়ে অ্যাডিক্ট হতে পারে, বাট প্রপার হাউসওয়াইফ যে সারা জীবন নর্মাল, বা একটা ওয়ার্কিং ক্লাস একজন মহিলা হঠাৎ করে কি জানি হলে শুকায় গেল, পরে শুকায় আধা হয়ে গেল, তো বেশি কথা বলতেছে, শুনে ওনাকে ইয়াবা করে, যে জীবনও করার কথা। এগুলো আমি আগে দেখি। এটা কি সত্যি যে ইয়াবা স্টাইল পাল্টাই দিছে মানুষের ট্রাই করার? ওয়েল ইউ হ্যাভ টু কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা ছিল যে ইজ দ্যার এনি চেঞ্জিং ট্রেন্ড? রাইট। আচ্ছা, এখন চেঞ্জিং ট্রেন্ডের ব্যাপারটা হচ্ছে যে ইটস এভার চেঞ্জিং। আপনি যে বলছেন যে হ্যাঁ আগে কিন্তু হেরোইন নিত, গাঁজা নিত, তারপরে ফেন্সিডিল আসলো 80 দশকে। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে বিএনপির আমলে কিন্তু যে যৌথ বাহিনী একটা অভিযান আসলো, তখন থেকে কিন্তু ওই যে ফেন্সিডিলটা ট্রাফিকিং অনেকটা কমে গেল। কারণ আর্মিরা ওইটা যখন ইয়ে করলো আর কি। সেকেন্ড আসলো যখন র্যাব আসলো, র্যাব আসার পরে তার ড্রাগ ট্রাফিকিং উপরে এত বেশি ইয়ে করলো, আপনি কিন্তু দেখবেন যে ফেন্সিডিল এখন আর মানে ওই যে বিভিন্ন স্পটে, একটা সময় ছিল আমি যখন মানে আমার ক্যারিয়ার শুরু করি তখন ওরা বলতো যে সেলিব্রিটিদের সাথে লাইন দিয়ে কিন্তু কমলাপুরে ইয়ে করতো, মানে একটা ইয়ে করতো যে ওই মানে ড্রাগসের একটা কিউ থাকতো, লোকজন কিউতে দাঁড়িয়ে কিন্তু ড্রাগসটা কিনতো, সেলিব্রিটিরও থাকতো। ইট ওয়াজ এ ভেরি ওপেন বাংলাদেশে। তো এখন মানে ওইটা নিয়ে অনেক মজার মজার গল্প শুনতো। তো র্যাব আসার পরে কি করলো যে তারা বিভিন্ন রকমের ইয়ে করার পরে কিন্তু যে বিভিন্ন রকমের অ্যাকশনে যাওয়ার পরে কিন্তু ওই যে সাপ্লাই রিডাকশনটা মানে ভালোভাবে বন্ধ হয়ে গেল। তখন ফেন্সিডিল, কারণ এটা তো বড় একটা বটল, আপনি তো একসাথে এত বিগ টাইমের ট্রাফিক করতে পারবেন না। দেন ইয়াবা কেম ইনটু দ্য পিকচার। ইয়াবা তো আপনি একটা মানি ব্যাগের মধ্যে 200-300 নিয়ে যেতে পারবেন। তো সুতরাং দের ইজ এ চেঞ্জিং ট্রেন্ড, মানে ধরেন হেরোইন আগে আসলো, তারপরে ফেন্সিডিল আসলো, ফেন্সিডিল থেকে ইয়াবা আসলো, এখন আইস আসছে আর কি। হ্যাঁ, আইস, ক্রিস্টাল মেথ, এগুলি, এবং এটা চেঞ্জ হতেই থাকবে। এবং আমেরিকাতে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি ফেন্টানিল। ইটস এ ভেরি মানে ক্রেজি ড্রাগ। তো যাই হোক, তো আপনার প্রথম ইন রেসপন্স টু ইউর ফার্স্ট কোশ্চেন যে দেয়ার ইজ এ চেঞ্জিং ট্রেন্ড। সেকেন্ড, বিকজ এটা ইজিলি अवेलेबल, ইজিলি পকেটে করে নিয়ে যায়, এতটুকু একটা জিপলক ব্যাগই তো আসলে অনেকগুলো তো সাপ্লাই ব্যাগ। আপনি মানি ব্যাগের মধ্যে 200 আবার যদি রাখেন আপনি তো পুলিশ খুঁজে পাবে না তো, আনলেস হি নোজ যে ইউ হ্যাভ কেপ্ট ইনসাইড দ্য সিক্রেট পকেট। আচ্ছা, এখন এটাকে ট্রাফিকিং করা খুব ইজি। আগে আপনি যদি দেখতেন যে ফেন্সিডিলগুলি কিন্তু দেখতেন যে একটা মহিলা মাসা গোদা গোদা পা, পরে ওই যে কাপড় উল্টে দেখা যায় ফেন্সিডিলগুলি থরে থরে তাকে হাঁটতে পারছে না। এখন একটা বটলকে তো ট্রাফিক করা ডিফিকাল্ট, সো ইটস ভেরি ডিফিকাল্ট। সো ইয়াবা ইজ ইজিয়ার টু মানে ট্রাফিক। আচ্ছা, সেকেন্ড যেটা আপনি বললেন যে মানুষের মধ্যে একটা মিথ আছে, মিথ যে ইয়াবা খেলে শুকা যায়, তারপরে ইয়াবা খেলে আপনি স্কিনিয়ার হবে, বিউটিয়ার হবে। তো আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। ব্যাক ইন 2007 আই সো এ গাই, সে মানে নেশা করতো। ফ্যামিলি জানার পরে কি করলো যে তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। সামহাও তার বোন এবং তার মা ওয়াজ ভেরি মানে দে ওয়ার ভেরি কীভাবে বলি যে দে ওয়ার আপস্টার্ট, দে ইউজ টু মানে তারা মানে নিজেকে অ্যাস্থেটিক যে পার্টটা, মানে তারা নিজেদেরকে কীভাবে স্কিনিয়ার লাগে, কীভাবে মানে চিকন চাকন লাগে, এটার জন্য তারা খুব কশাস ছিল। হি কনভিন্সড হিজ মাদার অ্যান্ড সিস্টার যে লুক, দিস ইজ দ্য মানে ড্রাগ, ডোন্ট টেক ইট এজ এ ড্রাগ, এটা তুমি খাও, খাওয়ার পর তুমি স্কিন হবে নায়িকার মতো হয়ে যাবে। ইন্ডিয়ান সিনেমা সবাই এরা খায়। আউট অফ কিউরিয়াসিটি তারা দুজন শুরু করলো, খেতে খেতে দেখলো যে আসলে তারা শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড দে কুড নট স্টপ ইট। এখন সে তার মা এবং বোনকে ধরা দিয়ে তার ড্রাগের টাকাটা উঠে নিয়ে আসতো। এখন ইয়াবাতে কিন্তু এই সিস্টেমটা থাকে যে ওরা কিন্তু দে বিকাম পেটি ডিলার, তারা অন্যকে যদি 4টা বিক্রি করে তার 4টা পয়সা হয়ে যায়। তো দিস ইজ হাউ হি গেট ইউজ টু দিস ড্রাগ, অ্যান্ড ইভেনচুয়ালি সেও তো চিকিৎসা নিয়েছে, একটা পর্যায়ে তার মানে কি বলে বোনও পরবর্তীতে চিকিৎসা নিয়েছে আর কি, অ্যান্ড দে আর ওয়েল নোন ফিগার, তো এই জন্য আমি নাম বলছি না। কিন্তু সুতরাং যে এটা একটা ট্রেন্ড ছিল যে বাংলাদেশের যে যারা একটু ফ্যাশন সচেতন, যারা মনে করে যে দে শুড লুক মানে দে গেট কনফিডেন্স আউট অফ বিং অ্যাস্থেটিক, বিং স্কিনিয়ার, হ্যাঁ, তো মানে থিনার, তারা মনে করে যে এটার মধ্যেই বোধহয় মানে দে গেট কনফিডেন্স। তো ওদেরকে একটা মিথ থেকে তারা খায় যে ইয়াবা খেলে বোধহয় চিকন চাকন হয়ে যাবে। এটা খাওয়ার পরে দে বিকাম এক্সাইটেড অ্যান্ড দে ইউজ দেম ইন ডিফারেন্ট মানে ইলিগাল ওয়েজ। তো এইটাও একটা বড় কারণ অফ মানে যে হাউ
they get into this সো drugs. বেসিক্যালি ফ্যামিলিতে যদি কেউ করে আগে মানে ফেন্সি ইয়াবাটা ইজিলি অ্যাভেলেবল ইজিলি ট্রান্সফারেবল একজন আরেকজনকে ইজিলি দিতেও পারে এক্সচেঞ্জ হয় যার কারণে এটা এখন আমি যে ট্রেন্ডটা চেঞ্জ যে হাউসওয়াইফ মাদার সিস্টার্স এরাও ইয়াবাতে খুব ট্রাফিকিং এর দিক থেকে trafficking- চিন্তা করলে ইয়াবা ইজ সেফার দেন ফেন্সিডিল। আর যদি বলেন যে ইয়ার কথা যে মেয়েরা কেন খাচ্ছে, হ্যাঁ মেয়েদের খাওয়ার একটা কারণ হচ্ছে তাদের মধ্যে একটা মিথ কাজ করে যে ইয়াবা খেলে তারা শুকায় যাবে, ইয়াবা খেলে তাদের ওই যে দে লুক মানে মোর অ্যাস্থেটিক মোর মানে স্কিনি, তো এটার জন্য খায়। কিন্তু ইভেনচুয়ালি এইটা আসলে ঠিক না, কারণ তাদের চেহারার উপর যে একটা বাজে প্রভাব পড়ে, মানে গ্লো নষ্ট হয়ে যায়, তারপর তাদের মানে বিহেভিয়ার চেঞ্জেস। কারণ এটা আসলে খুবই দুঃখজনক, কারণ 90s অ্যান্ড আর্লি 2000-এ যখন ইয়াবার এরকম হয় নাই মানে এত এক্সপ্লোজন হয় নাই, তখন দেখতাম যে বলে না যে একটা ফ্যামিলিতে একজন ড্রাগ এডিক্ট হলে পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়। তো তখন ছিল যে একটা সন্তান ড্রাগ এডিক্ট তো মা বাবা ভাই বোনকে ঠিক করার জন্য নষ্ট হয়ে যায়। বাট পরে দেখলাম ইয়াবা এসে ট্রেন্ড হয়ে গেছে উল্টা, যে ওভাবেও হয়, আবার একজন মা বাবা একসাথে ড্রাগ এডিক্ট হয় বা মা হয় তখন আবার মানে এটা টপ ডাউন হয় যে ছেলে মেয়ে ছোট ছোট সন্তানদের জীবনটা নষ্ট হয়ে যায় আর ফ্যামিলিটা ভেঙে যায়, মানে টু ওয়ে। ইয়াবা আসার পর দেখলাম ট্রেন্ডটা কিন্তু এই যেভাবে টপ ডাউন হয়ে গেছে, যে যেখানে আগে এক মা ইয়াবা এডিক্ট হয়ে গেলে তো ফ্যামিলিটা ওখানেই শেষ। তো এটা আর কি বলতে পারেন এটা ওখানেই শেষ আসলে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি কেউ চেজ করতে হাউসওয়াইফদের ক্ষেত্রেই, বা যদি কেউ ভয়ে ভয়ে শুরু করে বাসায়, ধরেন একটা ইয়াং মেয়ে 20-30 বছরের ভয় পাচ্ছে শুরু করতে, যে চেজ করে না খেয়ে যদি পানি দিয়ে গিলে খেয়ে ট্যাবলেট মনে করে ওর ওখানে এফেক্টটা কম হবে বেশি হবে, নাকি ফিজিক্যালি ক্ষতি হতে থাকবে কিন্তু মাইন্ডটা ঠিক থাকবে, ওর এফেক্টটা কেমন হবে? এরকম কি কখনো কোনো কেস পেয়েছিলেন? অনেকে খায়, কিন্তু ধরেন যে চেজটা কেন করে, আপনি যখন ইয়াবারটাকে পুড়িয়ে এটাতে ধোঁয়াটা বের করলেন, ধোঁয়াটা যখন আপনার নিচ্ছেন এটা ডাইরেক্ট আপনার ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আপনার ব্রেনে যাচ্ছে। হ্যাঁ, তো এখন এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে মানে আর্লি অনসেট। আর আপনার যখন একটা পিল খাবেন, ইয়াবা পিলটা যখন খাবেন, এটা একটা কোড থাকে, তো সুগার কোড থাকে, এই কোডটা ডিকোডেড হবে, মানে এটা সুগার কোডটা নষ্ট হবে, তারপরে পেটের মধ্যে ডাইজেস্টেড হবে, এটা শরীরে যেতে 3-4 ঘন্টা লেগে যাবে। এটার অ্যাবজর্পশনটা আপনার যে চেজিং দ্য ড্রাগনের মতো হবে না। আপনি যখন ধোঁয়াটা নেবেন খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হবে, কিন্তু যখন ট্যাবলেটটা খাবেন এটা তো ডিগ্রেডেশন হবে, একটা সার্টেন ওয়েতে এটা ডিগ্রেড করার পরে ব্লাড স্ট্রিমে যাবে। সো ইট টেক্স টাইম, ইট গিভস ইউ লেস বাজ, বাট ইফ ইউ টেক দ্য মানে ইফ ইউ চেঞ্জ দ্য ড্রাগন মানে মানে ওটাকে যখন পুড়িয়ে নেবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে, বেশি ধাক্কা দেয়, ইট গিভস এ মানে গুড কিক, বাট গিলে খেলে সময় লাগে। বাট এটা আপনি ভাত খেলে যেমন দেরিতে হজম হবে, সময় লাগবে, এরকম হবে। আচ্ছা ভাই, এখন আমি আপনাকে 5টা কোয়েশ্চেন করবো, আপনি জাস্ট বলবেন ফ্যাক্টস নাকি মিথ, ঠিক আছে? সো অ্যালকোহল মেক্স পিপল মোর সোশ্যাল, এটার জন্য অ্যালকোহল খাওয়া কি মানে ওকে? এটা কি সোশ্যাল করে মানুষকে অ্যালকোহল? মিথ। ওকে। অ্যাডিকশন ক্যান হ্যাপেন অ্যাট এনি এজ। ফ্যাক্ট। কারো যদি ফ্যামিলি লাইফ ক্যারিয়ার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই মানুষটা কোনোদিনও ড্রাগ এডিক্ট হবে না। মিথ। রিহ্যাবে গেলে 100% ড্রাগ এডিকশন ঠিক হয়ে যায়। এটাকে ফ্যাক্ট বা মিথে বলা যাবে না, একটা ভালো সংখ্যক বের হয়ে আসবে, কিন্তু অনেকেই পারবে না। ভেপ কি সিগারেটের চাইতে ভালো? নট অলওয়েজ। সারা জীবন সিগারেট খেলে লাং ক্যান্সার হবে না? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। ডিফিকাল্ট টু ডিফাইন ইন ওয়ান সেন্টেন্স, বাট মানে চান্সেস আর মোর। চান্সেস আর মোর। লাং ক্যান্সার চান্সেস ইজ মোর ইন সিগারেট স্মোকিং।